আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সারা বিশ্বের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদে। ফিলিস্তিনে যা ঘটছে তার জন্য পুরো বিশ্বকে দায়ী করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গাজা ও পশ্চিম তীরে যা চলছে তার জন্য পুরো বিশ্ব দায়ী বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে এই অভিযোগ করেন তিনি। ভাষণে মাহমুদ আব্বাস বলেন, এই পাগলামি আর চলতে পারে না। আমাদের জনগণের যা ঘটেছে তার জন্য গোটা বিশ্ব দায়ী। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আল্লাহর নামে বলছি, এই অপরাধ বন্ধ করুন, এখনই বন্ধ করুন। হাজার হাজার নারী ও শিশুদের হত্যা বন্ধ করুন। গাজায় গণহত্যামূলক যুদ্ধ বন্ধ করতে হবে। ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধ করে দিন আপনারা। ফিলিস্তিনকে মাতৃভূমি উল্লেখ করে আব্বাস বলেন, আমরা এই ভূমি ছাড়ব না, এটা আমাদের বাপদাদার জমি, এটা আমাদেরই থাকবে। গাজায় বেসামরিক লোকজনকে হত্যা করা হচ্ছে না, ইসরায়েলের এমন দাবি খারিজ করে আব্বাস বলেন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, তাহলে কে 15,000-এরও বেশি শিশু মারল? জাতিসংঘ ভাষণে আব্বাস বলেন, গাজায় একটি স্থায়ী ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির আহ্বান জানান। সেই সঙ্গে পশ্চিম তীর ও জেরুজালেমে ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের হামলা বন্ধের দাবিও জানান। একই সঙ্গে গাজা থেকে ইসরায়েলি সেনাবাহিনী পুরোপুরি সরিয়ে নেয়ার আহ্বান জানান তিনি। গত বছর 7 অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে এখন পর্যন্ত 40,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে 98,000-এরও বেশি মানুষ। জাতিসংঘ বলছে, গাজায় হতাহত ফিলিস্তিনিদের বেশিরভাগই নারী ও শিশু। অন্যদিকে হিজবুল্লাহ ড্রোন প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের। ইরান সমর্থিত হিজবুল্লাহ বাহিনীর ড্রোন বিভাগের প্রধানকে হত্যার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা লেবাননের বৈরুতের দক্ষিণ এলাকায় বিকেলে হামলা চালিয়ে মোহাম্মদ সুরুরকে হত্যা করেছে। আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে লেবাননে হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। হিজবুল্লাহর নেতা মোহাম্মদ সুরুর ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং বিমান প্রতিরক্ষা বিভাগের নেতৃত্বে ছিলেন। হিজবুল্লাহ তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এই হামলায় 2 জন নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, মোহাম্মদ সুরুর ইসরায়েলের ওপর বেশ কয়েকটি আকাশপথে হামলার নির্দেশনা দিয়েছিলেন। ইসরায়েলে বিস্ফোরক বোঝাই ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশও তার কাছ থেকে এসেছিল বলে দাবি করা হয়েছে। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, লেবাননে হিজবুল্লাহ ড্রোন নির্মাণ এবং বিভিন্ন স্থানে কলকারখানা স্থাপনের কাজেও মোহাম্মদ সুরুর নেতৃত্ব দিয়েছেন। সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহ শীর্ষ নেতৃত্বের ওপর আঘাত হানছে ইসরায়েল। মঙ্গলবার ক্ষেপণাস্ত্র বিভাগের প্রধান ইব্রাহিম কুবাইসিকে গত শুক্রবার সামরিক অপারেশনস ইব্রাহিম আকিলের ওপর হামলা চালিয়ে উভয়কে হত্যা করেছে ইসরায়েল। ইসরায়েল বৃহস্পতিবার লেবাননের বিভিন্ন স্থানে হিজবুল্লাহর 220টি টার্গেটে আঘাত হানার দাবি করেছে। হিজবুল্লাহ জবাব দিয়ে যাচ্ছে, তারা ইসরায়েলের উত্তর নগরীগুলোতে 175টির বেশি রকেট নিক্ষেপ করেছে। নেপাল বাংলাদেশের জ্বালানি ও ট্রানজিট সহযোগিতা জোরদারে অলি ও ইউনুসের বৈঠক। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আগামী মাসে নেপাল থেকে বাংলাদেশে 40 মেগাওয়াট জলবিদ্যুৎ রপ্তানির বিষয়ে একটি চুক্তি হতে পারে। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গে ব্যবসা, জ্বালানি এবং পরিবহন সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার বিকেলে জাতিসংঘের সাধারণ পরিষদের সাইডলাইনে অনুষ্ঠিত এক বৈঠকে তারা এই বিষয়ে কথা বলেন। এ সময় বাংলাদেশের ক্রমবর্ধমান নেপালের শিক্ষার্থীদের উপস্থিতির বিষয়ে কথা হয় তাদের। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করে তিনি আনন্দিত। আমরা নেপাল বাংলাদেশ সম্পর্কের ওপর আলোচনা করেছি। বিশেষ করে আমরা জ্বালানি ও ট্রানজিট সহযোগিতা, পর্যটন, সংস্কৃতি বিনিময়, শিক্ষা এবং আঞ্চলিক বহুপক্ষীয় ফোরামের সহযোগিতার উপর গুরুত্ব দিয়েছি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আগামী মাসে নেপাল থেকে বাংলাদেশে 40 মেগাওয়াট জলবিদ্যুৎ রপ্তানির বিষয়টি নিয়ে চুক্তি হতে পারে। তিনি আরও বলেন, 2 দেশের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে এবং 2 দেশের জনগণের যোগাযোগও শক্তিশালী। অধ্যাপক ইউনুস, ইউএসএআইডির প্রশাসক সামান্তা পাওয়ার, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, জাতিসংঘ মানবাধিকার কমিশনার ভালকার টার, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় ভাঙ্গা, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের বৈশ্বিক সিইও মার্ক সুজমানের সাথে সাক্ষাৎ করেছেন। অধ্যাপক ইউনুস জাতিসংঘের এক উচ্চ পর্যায়ের ইভেন্টে সামাজিক ব্যবসা, যুব সমাজ এবং প্রযুক্তি নিয়ে বক্তব্য দিয়েছেন এবং মানবাধিকার বিষয়ক সিভিল সোসাইটি অর্গানাইজেশনগুলোর একটি দলের সাথে সাক্ষাৎ করেছেন। তিনি দ্য নিউ ইয়র্ক টাইমস আয়োজিত জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনায়ও অংশগ্রহণ করেছেন, যা এনওয়াইটি স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হয়েছে। গেটস ফাউন্ডেশনকে বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহায়তা বাড়ানোর আহ্বান ডক্টর ইউনুসের।
গেটস ফাউন্ডেশন বিশ্বব্যাপী স্বাস্থ্য খাতে আর্থিক সহায়তা ও দাতব্য কর্মসূচি পরিচালনা করে থাকে। বাংলাদেশের ভ্যাকসিন উৎপাদন এবং ISDDR-তে প্রতিষ্ঠানটি যুক্ত রয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের শীর্ষস্থানীয় দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনকে বাংলাদেশের স্বাস্থ্য খাতে আরও সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কের স্থানীয় সময় জাতিসংঘের সদর দপ্তরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক সুজমান সাক্ষাৎ করেন। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশের তাদের সহায়তা বাড়ানোর আহ্বান জানান। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা গেটস ফাউন্ডেশনকে বাংলাদেশের স্বাস্থ্যসহ অন্যান্য খাতে প্রতিষ্ঠানটির সহযোগিতা বাড়ানোর অনুরোধ করেছেন। এতে মার্ক সুজমান ইতিবাচক সাড়া দিয়ে বাংলাদেশে তাদের সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে আগ্রহ দেখান। তিনি জানান, গেটস ফাউন্ডেশন বিশ্বব্যাপী স্বাস্থ্য খাতে আর্থিক সহায়তা ও দাতব্য কর্মসূচি পরিচালনা করে থাকে। বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদন এবং ISDDR-তে প্রতিষ্ঠানটি যুক্ত রয়েছে। প্রেস সচিব বলেন, গেটস ফাউন্ডেশন বাংলাদেশের স্বাস্থ্য খাতে তাদের সহায়তা বাড়ানোর যে আগ্রহ দেখিয়েছে তার অর্থ হল বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান তৈরি। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা বাংলাদেশের স্বাস্থ্যসেবার পাশাপাশি অন্যান্য খাতে সামাজিক ব্যবসা পরিচালনারও আহ্বান জানান। এবার ভারতে অ্যামপ্রক্স ভাইরাসের মরণঘাতী নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত। ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যে 38 বছর বয়সী এক ব্যক্তির দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে। তিনি সম্প্রতি দুবাই থেকে দেশে ফিরেছেন। অ্যামপ্রক্স ভাইরাসের আরও বিপজ্জনক ক্লেড 1 ভ্যারিয়েন্ট বিভিন্ন দেশে দ্রুতই ছড়িয়ে পড়ছে। এবার প্রতিবেশী দেশ ভারতে শনাক্ত হয়েছে ভাইরাসটির নতুন এই ধরন। এটি ত্বকের সংস্পর্শ থেকে ছড়িয়ে পড়তে পারে। আক্রান্ত ওই ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তিনি গত কয়েকদিনে যাদের সংস্পর্শে এসেছেন তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আন্তর্জাতিক উদ্বেগ থেকে আফ্রিকার কিছু অংশে অ্যামপ্রক্সের প্রাদুর্ভাবকে জরুরি জনস্বাস্থ্য অবস্থা হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। তবুও আফ্রিকার বাইরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। কেরালার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছে, আক্রান্ত ব্যক্তির পরিবার এবং বন্ধুবান্ধব মিলিয়ে 29 জন এবং তিনি যে ফ্লাইটে করে দেশে ফিরেছেন ওই ফ্লাইটে থাকা 37 জন যাত্রীকে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে তাদের কারো শরীরেই অ্যামপ্রক্সের কোনো লক্ষণ দেখা যায়নি। গত 2 বছরে ভারতে অ্যামপ্রক্সের পুরনো ধরনের অর্থাৎ ক্লেড 2 ভেরিয়েন্টে আক্রান্ত হয়েছে 30 জনেরও বেশি মানুষ। তবে এই ভেরিয়েন্টে সংক্রমণ দ্রুত ছড়ায় না। চলতি মাসের শুরুতে উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যে এক ব্যক্তি ক্লেড 2 ভেরিয়েন্টে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। অ্যামপ্রক্স রোগে আক্রান্তদের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যথা, পিঠে ও পেশিতে ব্যথা। আক্রান্ত ব্যক্তির একবার জ্বর উঠলে গায়ে ফুসকুড়ি দেখা দিতে পারে। সাধারণত মুখ থেকে শুরু হয়ে পরে হাতের তালু এবং পায়ের তলদেশ সহ পুরো শরীরে অন্যান্য অংশে তা ছড়িয়ে পড়ে। অ্যামপ্রক্স ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্ক এবং সরাসরি সংস্পর্শ কিংবা আক্রান্ত ব্যক্তির কাছাকাছি এসে কথা বলা বা শ্বাস নেওয়ার মতো ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে এটি একজন থেকে অন্যজনে ছড়িয়ে পড়তে পারে। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।